আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত সার্জারি ডেমো ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে মেন্টর হিসেবে আছি আমি, ডক্টর মোহাম্মদ ওমর ফারুক শাওন। আমি আমার একটু পরিচয়টা আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। এখন আমি এখানে ইন্টার্নশিপ করছি আর কি। তো আজকে আমরা পড়বো প্যানক্রিয়াটাইটিস, আমাদের খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুবই কমন একটা ডিজিজ, যেটা হচ্ছে আমরা সার্জারি ওয়ার্ডে অনেক পাই। অ্যাকিউট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, দুই ধরনের পেশেন্টই আমরা পাই। তো আশা করি সবাই ক্লাস এনজয় করবে। আহ, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনগুলো কাইন্ডলি কমেন্ট বক্সে করতে থাকবেন। আমি কমেন্ট বক্স আমি চেক করে করে আমি অ্যান্সারগুলো দিয়ে দিব। ঠিক আছে, সো লেটস স্টার্ট। Okay, so we are here to talk about pancreatitis, right? Okay. First of all, let's talk about surgical anatomy. তাহলে আমরা সার্জিক্যাল অ্যানাটমিটা কিরকম একটু জানি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবিটা আমরা একটু দেখি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ডিউডেনামের এই যে লুপটা দেখতে পাচ্ছি এখানে, সি শেপ যে লুপটা, হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে ডিউডেনাম। ডিউডেনামের এই লুপের মধ্যে আছে কি প্যানক্রিয়াসের হেড। আর এটা হচ্ছে কি এই যে একটা লিফের মতো, একটা পাতার মতো যে জিনিসটা দেখতে পাচ্ছি, তোমরা সবাই চিনো, আপনারা সবাই চিনেন এটা। এটা হচ্ছে প্যানক্রিয়াস, তাই না? আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো প্যানক্রিয়াসের কয়টা পার্ট আছে আমরা সবাই জানি, এগুলো আমাদের একদম বাচ্চা কালের পড়াশোনা। ফার্স্ট ইয়ার আমরা সবাই পড়েছি, হেড, নেক, বডি, টেইল। তাহলে এটা কি, এটা হচ্ছে হেড, এখান থেকে এইটুকু হচ্ছে নেক, এটা বডি, মাঝখানে এইটুকু হচ্ছে বডি, আর লাস্টের এই অংশটা হচ্ছে কি টেইল। আচ্ছা, ওকে। তো এটা মোটামুটি বেসিক কথাবার্তা আর কি। তো এখানে প্যানক্রিয়াসের মধ্যে দুইটা ডাক্ট থাকে, টু ডাক্টস আমি এখানে লিখে দিয়েছি, টু ডাক্টস, দুইটা ডাক্ট থাকে। দেখো এটা দেখেন, এটা হচ্ছে আমাদের হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, ঠিক আছে। আর এদিকে যেটা দেখা যাচ্ছে ছোট করে এখানে, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। আচ্ছা, ঠিক আছে। তো আমরা জানি মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট কোথায় ওপেন করে। মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন করে হচ্ছে মেজর ডিউডেনাল পেপিলাতে, তাই না? মেজর ডিউডেনাল পেপিলাতে। আর অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট কোথায় ওপেন করে? মাইনর ডিউডেনাল পেপিলাতে। এগুলো একদম কমন কথাবার্তা, এগুলো আমরা সবাই জানি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্যানক্রিয়াসের এখানে যে প্যানক্রিয়াসের যে অ্যানাটমি, এটা একটু আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট প্রত্যেকটা লোবিউল থেকে একটা করে হচ্ছে ছোট ছোট ডাক্ট বের হয়েছে। এই যে এগুলো হচ্ছে এক একটা ছোট ছোট ডাক্ট, যেগুলো হচ্ছে কোত্থেকে বের হয়েছে, এক একটা লোবিউল থেকে বের হয়েছে। এই ডাক্ট গুলো মিলে একটা বড় ডাক্ট ফর্ম করেছে। এই বড় ডাক্টটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক ডাক্ট, যেটাকে আমরা কি বলি, ডাক্ট অফ উইটসাং আমরা বলি। ঠিক আছে। এই যে আমরা এখানে নিচের ছবিটা দেখলে আমরা বুঝতে পারি, এই যেগুলো হচ্ছে এক একটা ছোট ছোট ডাক্ট, এগুলো সবগুলো মিলে হচ্ছে এই বড় ডাক্টটা ফর্ম করেছে। এটা হচ্ছে আমাদের কি, ডাক্ট অফ উইটসাং। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। এখন আমরা একটু হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা আমরা একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোল গোল অনেকগুলো জিনিস, তাই না? এই যে গোল 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 গোল, এই যে গোল গোল, এগুলো কি? এগুলো হচ্ছে লোবিউল। এই লোবিউল গুলোর নাম কি? লোবিউল গুলোর নাম হচ্ছে সেরাস এসিনি। সেরাস এসিনি। আচ্ছা, লোবিউল গুলোর নাম হচ্ছে সেরাস এসিনি। সেরাস এসিনির মধ্যে কি থাকে? সেরাস এসিনির মধ্যে অ্যাসিনার সেল থাকে, অ্যাসিনার সেল। আমরা জানি যে প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড, অর্থাৎ এটার হচ্ছে এক্সোক্রাইন পার্টও আছে, এন্ডোক্রাইন পার্টও আছে। তো এখানে প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পার্ট হচ্ছে এই সেরাস এসিনিগুলা। এখানে হচ্ছে অ্যাসিনার সেল আছে। এখান থেকে কি আসে? অ্যাসিনার সেল থেকে হচ্ছে আমরা জানি এনজাইম আসে, এনজাইম। আর এই যে এখানে একটা কালারফুল কালার করে দেওয়া একটা জায়গা দেখা যাচ্ছে, গোল গোল জিনিসগুলোর মধ্যে ছোট্ট একটা দ্বীপের মতো, তাই না? এই ছোট্ট দ্বীপটার নাম হচ্ছে আমরা সবাই জানি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আচ্ছা, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ওকে, আচ্ছা। তো এখানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে আমরা আবার দেখতে পাচ্ছি যেখানে অনেক ধরনের সেল আছে, তাই না? এখানে এক ধরনের সেল দেখা যাচ্ছে, এটা আবার আরেক ধরনের সেল, এটা আবার আরেক ধরনের সেল, অনেক রকম সেল দেখা যাচ্ছে। এই সেলগুলো নিয়ে আমরা পরের স্লাইডে ডিসকাস করব। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক সার্জিক্যাল অ্যানাটমি। এইটুকু আমাদের অবশ্যই বুঝতে হবে। ও আচ্ছা, একটা জিনিস আমি এখানে একটু বলতে হবে আমার, সেটা হচ্ছে দেখো, এখানে হচ্ছে এদিক থেকে আসছে কি কমন বাইল ডাক্ট, উপর থেকে আসছে কমন বাইল ডাক্ট, আর এদিক থেকে আসছে হচ্ছে উইটসাং ডাক্ট, অর্থাৎ হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। এই দুইটা মিলে ওপেন করেছে কোথায়? মেজর ডিউডেনাল পেপিলাতে, অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে। অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে মেজর ডিউডেনাল পেপিলাতে ওপেন করেছে। এই জায়গায় একটা ছোট্ট স্ফিংক্টার আছে। স্ফিংক্টারটার নাম কি? স্ফিংক্টারটার নাম হচ্ছে স্ফিংক্টার অডি।
স্ফিংটার অডি নামে একটা ছোট্ট স্ফিংটার আছে এই জায়গায়। এটা কেন বললাম? এটা আমাদের ভবিষ্যৎ আমরা যখন পরে প্যানক্রিয়াটাইটিস যখন পড়বো তখন আমরা এটার ইম্পর্টেন্স বুঝতে পারবো। এই জায়গায় একটা স্ফিংটার থাকে, স্ফিংটার নাম হচ্ছে স্ফিংটার অডি। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা ফিজিওলজি নিয়ে একটু কথাবার্তা বলি। তো সবাই দেখেন এখানে হচ্ছে ফাংশনাল পার্টস, আমরা জানি এখানে ফাংশনালি দুইটা পার্ট আছে, এগুলো আমরা সবাই জানি। কি কি পার্ট আছে? এক্সোক্রাইন পার্ট, যেখান থেকে হচ্ছে যেটা হচ্ছে সেরাসেসিনি নিয়ে গঠিত, যেখান থেকে হচ্ছে কি আসে, যেখান থেকে হচ্ছে এনজাইম আসে, এনজাইম, ঠিক আছে, এনজাইম আসে। আর হচ্ছে এন্ডোক্রাইন পার্ট, এন্ডোক্রাইন পার্টের মধ্যে কি আছে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেখানে হচ্ছে টোটাল 4 টাইপসের সেল আছে। কি কি সেল? আলফা সেল, বেটা সেল, ডেল্টা সেল, পিপি সেল, এগুলো আমরা জানি। আচ্ছা, তো এক্সোক্রাইন পার্ট, এখান থেকে কি আসে? এনজাইম আসে, বাইকার্বনেট আসে, এনজাইম আসে, বাইকার্বনেট আসে, অর্থাৎ দুইটা মিলে কি ফর্ম করে? এই দুইটা মিলে ফর্ম করে হচ্ছে প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াটিক জুস ফর্ম করে এই দুইটা মিলে। আচ্ছা ঠিক আছে, এবার এন্ডোক্রাইন পার্ট, আমরা জানি এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কাজ কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কাজ হচ্ছে, ফাংশন হচ্ছে হরমোন সিক্রেশন করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আলফা সেল, আলফা সেল থেকে আমরা পাই গ্লুকাগন, বেটা সেল থেকে পাই ইনসুলিন, ডেল্টা সেল থেকে পাই সোমাটোস্ট্যাটিন, আর পিপি সেল থেকে আমরা পাই হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ওকে, আচ্ছা ঠিক আছে, তো এগুলো আমরা হচ্ছে আমাদের একদম বাচ্চাকালের পড়াশোনা। আমরা এই জিনিসগুলো কেন আলোচনা করলাম? কারণ হচ্ছে যখন প্যানক্রিয়াটাইটিস পড়বো, প্যানক্রিয়াটাইটিস হওয়ার কিভাবে হচ্ছে কমপ্লিকেশন, কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, আমরা কিভাবে কিভাবে ট্রিটমেন্ট করব, এই জিনিসগুলো জানার জন্য আমাদের এই যে বেসিক অ্যানাটমি এবং ফিজিওলজি, এই জিনিসটা আমাদের একবার রিভিউ করে নেওয়া জরুরি ছিল। ওকে, আমরা সরাসরি চলে যাই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন এখানে। তো এখানে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে এই পাশে হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর ডেফিনেশন দেওয়া আছে। তো এত ডেফিনেশনের দিকে আমি যাব না, এগুলো আমরা আপনারা সবাই জানেন। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস মানে কি? একটা হচ্ছে প্যানক্রিয়াসের হচ্ছে অ্যাকিউট ইনফ্ল্যামেশন, ঠিক আছে, প্যানক্রিয়াসের অ্যাকিউট ইনফ্ল্যামেশন। ওকে, আচ্ছা, তো প্যানক্রিয়াসের অ্যাকিউট ইনফ্ল্যামেশন এটা দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকিউট অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল ইডিমাটাস টাইপ, আর একটা হচ্ছে অ্যাকিউট নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল ইডিমাটাস প্যানক্রিয়াটাইটিস, একটা হচ্ছে অ্যাকিউট নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। উপরেরটা হচ্ছে ইডিমাটাস, যেটা ইন্টারস্টিশিয়াল ইডিমাটাস প্যানক্রিয়াটাইটিস যেটা, ওটা হচ্ছে মাইল্ড, আর হচ্ছে নেক্রোটাইজিং যেটা, এটা হচ্ছে সিভিয়ার, ঠিক আছে। ওকে, তো এখানে ইটিওপ্যাথোজেনেসিস একই সাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি। কেন একই সাথে অ্যাড করলাম? ইটিওপ্যাথোজেনেসিস একই সাথে অ্যাড করার কারণ হলো এখানে আমরা একসাথে ইটিওলজি এবং প্যাথোজেনেসিস একসাথে জানবো। কোন জিনিসটা দিয়ে কিভাবে প্যানক্রিয়াটাইটিস হয়, কোন কোন জিনিস দিয়ে কিভাবে প্যানক্রিয়াটাইটিস হয়, এই জিনিসটা আমরা জানবো। ফার্স্ট অফ অল আমরা এখানে খেয়াল করি, প্যানক্রিয়াটাইটিসের মেজর কজ কিন্তু তিনটা। একটা হচ্ছে ডাক্ট অবস্ট্রাকশন, একটা হচ্ছে অ্যাসিনার সেল ইনজুরি, আর একটা হচ্ছে ডিফেক্টিভ ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট। ডাক্ট অবস্ট্রাকশন, অ্যাসিনার সেল ইনজুরি, ডিফেক্টিভ ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট, এই তিনটা কজের কারণেই কিন্তু মেইনলি কি হয়? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসও হয় এই তিনটা কজের কারণে, আবার ক্রনিক প্যানক্রিয়াটাইটিসও এই তিনটা কজের কারণেই হয়। ওকে, তো এখানে আমরা তাহলে আমরা দেখি যে ডাক্ট অবস্ট্রাকশন আসলে কি কি দিয়ে হতে পারে। তাহলে একটা জিনিস এখানে লিখেছে, কোলেলিথিয়াসিস, তাই না? কোলেলিথিয়াসিস, কোলেলিথিয়াসিস মানে কি? কোলেলিথিয়াসিস মানে হচ্ছে গল স্টোন, ঠিক আছে, গল স্টোন। তারপরে হচ্ছে কি বলেছে এখানে? অ্যাম্পুলারি অবস্ট্রাকশন, অর্থাৎ অ্যাম্পুলা অফ ভ্যাটারের ওখানে কোনো একটা প্রবলেম হয়ে একটা স্ট্রিকচার হয়ে কি হয়ে গেল? অবস্ট্রাকশন হয়ে গেল। ক্রনিক অ্যালকোহলিজম, ক্রনিক অ্যালকোহলিজম থেকেও কিন্তু ওই জায়গায় কি প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে কি হতে পারে? অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে, ঠিক আছে। তারপরে ডাক্টাল কনক্রিশন, ডাক্টাল কনক্রিশন মানে হচ্ছে ডাক্টাল স্টোন, অর্থাৎ প্যানক্রিয়াটিক ডাক্টের স্টোন। ওকে, তাহলে গল স্টোন, অ্যাম্পুলারি অবস্ট্রাকশন, ক্রনিক অ্যালকোহলিজম এবং হচ্ছে ডাক্টাল স্টোন, এই কজগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের ডাক্ট অবস্ট্রাকশন হতে পারে। তো ডাক্ট অবস্ট্রাকশন হলে কি হবে? ডাক্ট অবস্ট্রাকশন হলে প্যানক্রিয়াটিক জুসটা যেতে পারবে না, ইন্টারস্টিশিয়ামটা কি হবে? ইডিমাটাস হবে। ইন্টারস্টিশিয়ামটা ইডিমাটাস হয়ে এরপরে ওখানে হচ্ছে ব্লাড ফ্লোটা হচ্ছে ইম্পেয়ার্ড হবে, আলটিমেটলি ইসকেমিয়া ডেভেলপ করবে, ইসকেমিয়া ডেভেলপ করে অ্যাসিনার সেল ইনজুরি হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা এতটুকুতে রাখি, এরপর আমরা আবার একটু পরে ডিসকাস করবো। আমরা এটা দেখি অ্যাসিনার সেল ইনজুরি। তাহলে অ্যাসিনার সেল ইনজুরি কি কিভাবে হতে পারে? অ্যাসিনার সেল ইনজুরি মানে হচ্ছে যে আমাদের যে ওই যে লোবিউলের যে সেলগুলা, সেরাসেসিনির যে সেলগুলা, ওই সেলের মধ্যে যদি ইনজুরি হয় ওটাকে আমরা বলি অ্যাসিনার সেল ইনজুরি। তো এখানে অ্যালকোহল দিয়ে হতে পারে, ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে ড্রাগ ইনডিউসড হতে পারে, ট্রমাটিক হতে পারে, ইসকেমিয়ার জন্য হতে পারে, ভাইরাসের জন্য হতে পারে। কোন ভাইরাস? মাম্পস, স্পেশালি মাম্পস। আমরা স্পেশালি মাম্পসের কথা মনে রাখবো। আচ্ছা,
ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে অ্যাসিনার সেল ইনজুরি, যদি অ্যাসিনার সেলগুলো যদি ইনজুরড হয়, অ্যাসিনার সেলের মধ্যে কি আছে? অ্যাসিনার সেলের মধ্যে হচ্ছে এনজাইম আছে। আমরা জানি অ্যাসিনার সেল এনজাইম সিক্রেট করে, তাহলে ওই এনজাইমগুলো বের হয়ে যাবে। ওই এনজাইমগুলো যখন বের হবে তারা কি করবে? এনজাইমগুলো আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। যখন এনজাইমগুলো অ্যাক্টিভেট হবে তখন ওই এনজাইমগুলো কি করবে? আলটিমেটলি আরো বেশি বেশি অ্যাসিনার সেল ইনজুরি করবে। এটা একটা জিনিস। তারপরে আমরা আরেকটা জিনিস খেয়াল করব এখানে, ডিফেক্টিভ ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট। তাহলে আমরা জানি যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা ছবিটা দেখলেই বুঝতে পারি এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমরা জানি প্রোটিন এনজাইমগুলো তৈরি হয়। ঠিক আছে, প্রোটিন এনজাইমগুলো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তৈরি হয়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। এখান থেকে ওটা হচ্ছে যাওয়ার কথা ছিল গলগি বডিতে, কিন্তু কোনো কারণে গলগি বডিতে যেতে পারলো না। চলে গেল কোথায়? চলে গেল হচ্ছে আমাদের কোথায়? লাইসোসোমাল কম্পার্টমেন্টে। লাইসোসোমাল কম্পার্টমেন্টে চলে গেল। লাইসোসোমাল কম্পার্টমেন্টে গিয়ে লাইসোসোমাল এনজাইমগুলো কি হয়ে গেল? অ্যাক্টিভেট হয়ে গেল। আলটিমেটলি কি হয়ে গেল? সেল ডিস্ট্রাকশন হলো, অর্থাৎ সেল ইনজুরি হলো, অ্যাসিনার সেল ইনজুরি। অর্থাৎ তিনটা ওয়েতে, তিনটা ওয়েতে আলটিমেটলি কি হলো? তিনটা ওয়েতে আলটিমেটলি হচ্ছে অ্যাসিনার সেল ইনজুরি হলো। আমরা জানি, এদিকে আমরা একবার পড়েছি, যখনই অ্যাসিনার সেল ইনজুরি হয়, অ্যাসিনার সেলের মধ্যে যে এনজাইমগুলো থাকে ওই এনজাইমগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। এখন একবার যদি এনজাইমগুলো অ্যাক্টিভেট হয়ে যায় তখন কি হবে? এর মধ্যে প্রোটিয়াস এনজাইম আছে, সে হচ্ছে প্যানক্রিয়াসের মধ্যে যত প্রোটিন আছে সবগুলোকে ডিগ্রেড করে দিবে। লাইপেস এনজাইম আছে, ফসফোলাইপেস এনজাইম আছে, তারা হচ্ছে ওখানে যত ফ্যাট আছে সবগুলোকে ডিগ্রেড করে নেক্রোসিস করে দেবে। ঠিক আছে। আর ইলাস্টেস এনজাইম কি করবে? আমাদের ইলাস্টিন প্রোটিনটা থাকে হচ্ছে আমাদের ভাস্কুলার এন্ডোথেলিয়ামের মধ্যে। এখন এন্ডোথেলিয়ামের মধ্যে যখন ইলাস্টেস এনজাইম যেটা, এটা কি করবে? এন্ডোথেলিয়ামের মধ্যে যেই ইলাস্টিন গুলো আছে ওগুলোকে ডিগ্রেড করে দিবে। আলটিমেটলি এন্ডোথেলিয়ামের যে ইন্টিগ্রিটি আছে এটা নষ্ট হয়ে যাবে এবং কি হবে? হেমোরেজ হবে। ঠিক আছে। এবং এই সবগুলো মিলে কি হবে? ইনফ্ল্যামেশন এবং ইডিমা হবে। এটাকেই আমরা কি বলি? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কজগুলো দিয়ে, কোন কজ দিয়ে কিভাবে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়, এটা আমরা আজকে জানলাম। ঠিক আছে। তো আমরা এটা এভাবে করে মনে রাখার চেষ্টা করব। ডিরেক্ট কজগুলো যদি আমরা যেটা করি সিরিয়াল ওয়াইজ হচ্ছে একদম সুন্দর মতো সবগুলো কজ মুখস্থ করে ফেলার চেষ্টা করি, এটা খুবই খারাপ অভ্যাস। তো এটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। হ্যাঁ, কারণ হচ্ছে এটা, এই জিনিসটা হলে দেখা যায় কি, মানে বুঝে বুঝে পড়ার প্রবণতাটা চলে যায়। এটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা কোন কজ দিয়ে কিভাবে কি হয় এগুলো আমরা এভাবে বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। তো আমরা পরের স্লাইডে চলে যাই। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। তাহলে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, তাহলে আমাদের ফার্স্ট অফ অল সবাই বুঝতেই পারছেন যে আমাদের এক নম্বরে কি হবে? এক নম্বরে হচ্ছে সিমটমের মধ্যে এক নম্বরে হবে পেইন। পেশেন্ট এমন বেশি পেইন নিয়ে আসবে, মারে বাপরে বলে চিল্লাচিল্লি স্টার্ট করবে। আমি সার্জারি ওয়ার্ডে আমাদের যেদিন ফার্স্ট প্লেসমেন্ট ছিল থার্ড ইয়ারে, ওই দিন দেখলাম একটা পেশেন্ট খাটের মধ্যে, বেডের মধ্যে আর কি, ওয়ার্ডের বেডের মধ্যে শুয়ে শুয়ে জাস্ট মানে কি বলবো, এমন জোরে জোরে চিৎকার করতেছে, পুরো ওয়ার্ড মাথায় তুলে ফেলছে। তখন স্যারের কাছে জিজ্ঞেস করছিলাম, স্যার তখন অ্যান্সার দিয়েছেন কি, এটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট, প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট। আচ্ছা, তো আমরা বুঝলাম যে পেইনটা অনেক বেশি আমাদের সিভিয়ার হবে। তো পেইনের টাইপটা একটু আমরা মনে রাখবো। পেইনের টাইপটা আমাদের অবশ্যই একটু কি করতে হবে? অবশ্যই একটু আমাদের পেইনের টাইপটা একটু মনে রাখতে হবে। কেন আমরা পেইনের টাইপটা কেন মনে রাখবো? কারণ হচ্ছে এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি কিন্তু জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, র্যাপিডলি ইনক্রিজিং, র্যাপিডলি ইনক্রিজিং, র্যাপিডলি একদম স্টার্ট হওয়ার খুব তাড়াতাড়ি একদম ম্যাক্সিমাম পিকে চলে যাবে। ঠিক আছে, একদম খুবই দ্রুত স্টার্ট হওয়ার, খুবই দ্রুত একদম ম্যাক্সিমাম পয়েন্টে চলে যাবে এবং একবার স্টার্ট হলে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে। এবং এটা ইউজুয়াল ডোজেজ অফ অ্যানালজেসিক দিয়ে এটা সারবে না। ঠিক আছে, আমরা যদি প্যারাসিটামল খেয়ে ফেলি অথবা অ্যাসপিরিন খেয়ে ফেলি, এটা এই অ্যানালজেসিকে এটা কাজ হবে না। এসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, অ্যানাসাইড এগুলোতে এই রিলিফ করবে না। ঠিক আছে। তো পেইনটা কোথায় থাকবে? পেইনটা ফার্স্ট অফ অল আমরা জানি যে প্যানক্রিয়াসের যেটা হেড ওটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে থাকে। তো তাহলে কি হবে? এপিগ্যাস্ট্রিয়ামে স্টার্ট হবে। পেইনটা হচ্ছে ফার্স্টে এপিগ্যাস্ট্রিয়ামে স্টার্ট হবে, অথবা অথবা হচ্ছে কি মানে পুরা ডিফিউজলি পুরো অ্যাবডোমেনেও ফিল হতে পারে। ঠিক আছে। তারপরে পেইনটা কোন দিকে রেডিয়েট করবে? ব্যাকে রেডিয়েট করবে। তারপরে পেইনটাকে কমানোর জন্য পেশেন্ট কি করবে? লিন ফরওয়ার্ড হয়ে থাকবে, সামনের দিকে একটু এভাবে করে, সামনের দিকে একটু কি করে থাকবে? একটু ঝুঁকে থাকবে। ঝুঁকে থাকলে তার একটু আরাম লাগবে। এখানে একটা জিনিস মনে রাখা ইম্পর্টেন্ট। আমার আজকের ক্লাসটা তো মূল উদ্দেশ্য ফিফথ ইয়ারের স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে বলছি। তোমরা একটু খেয়াল করো, এখানে
কয়েকটা কথা কিন্তু এখানে মাস্ট একটু আমাদের নোট করে রাখতে হবে, সেটা হচ্ছে ইনিশিয়ালি ইন এপিগেস্ট্রিয়াম রেডিয়েটস টু ব্যাক, তার রেডিয়েটস টু ব্যাক, দেন হচ্ছে রিলিভড বাই লিনিং ফরওয়ার্ড। এই তিনটা কথা আমাদের মনে রাখতে হবে। কেন? যদি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের যদি সিনারিও দেয়, এই তিনটা কথা ওই সিনারিওর মধ্যে অবশ্যই থাকবে, এবং এই কথাগুলো দেখেই আমার ডায়াগনোসিস করে ফেলতে হবে দিস ইজ এ কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ওকে, দ্যাটস ইট। তাহলে এরপরে কি থাকবে? এরপরে হচ্ছে আমাদের নসিয়া ভমিটিং থাকবে, হিককাফ থাকবে। হিককাফ হিককাফ কেন থাকবে? ডায়াফ্রামের ইরিটেশন হওয়ার কারণে, ডায়াফ্রাম ইরিটেশন হওয়ার কারণে হিককাফ থাকবে। আর যেহেতু একটা ইনফ্ল্যামেটরি প্রসেস, ফিভার থাকতে পারে, এই আর কি। তাহলে এই হচ্ছে আমাদের সিমটম। আচ্ছা, এবার আসি সাইন। অ্যাপিয়ারেন্স, পেশেন্ট কেমন থাকবে? টক্সিক থাকবে, তার এত ব্যথা ব্যথা করতেছে, সে তো টক্সিক অবশ্যই থাকবে, তাই না? তাহলে ট্যাকিকার্ডিয়া ট্যাকিপনিয়া থাকবে, তাই না? সিম্প্যাথেটিক ড্রাইভের কারণে। আচ্ছা, টেম্পারেচার রেজ থাকতে পারে, কেন? ওই যে বললাম ইনফ্লামেশন। জন্ডিস প্লাস মাইনাস, কেন জন্ডিস প্লাস মাইনাস? কারণ এই যে প্যানক্রিয়াটাইটিস, এই প্যানক্রিয়াটাইটিস যদি এমন কোনো কারণে হয় যেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক ডাক্টের অবস্ট্রাকশন, অথবা হচ্ছে আমাদের হচ্ছে গলস্টোন বা এরকম কোনো একটা কারণে যদি হয়, তাহলে হচ্ছে জন্ডিস থাকতে পারে। আদারওয়াইজ আমাদের এখানে কোনো জন্ডিস থাকবে না। গ্রে টার্নার সাইন, কালেন সাইন, এইগুলো নিয়ে আমরা পরের স্লাইডে কথা বলবো, এগুলো আমি এখানে কিছুই বলবো না, আমরা পরের স্লাইডে এগুলো একদম ভালো মতো দেখবো। তো আমরা দেখি অ্যাবডোমেনটা কেমন। অ্যাবডোমেন কি হতে পারে? ডিসটেন্ডেড হতে পারে। প্যানক্রিয়াটাইটিস থেকে ওখানে কি হবে? অ্যাসাইটিস হয়ে যাবে। অ্যাসাইটিস হয়ে হচ্ছে অ্যাবডোমেন ডিসটেন্ডেড হতে পারে, অথবা প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করবে, আমরা জানি, এই যে একটু পরেই লিখেছি প্যারালাইটিক আইলিয়াস, ঠিক আছে? তো প্যারালাইটিক আইলিয়াস থেকেও হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি হচ্ছে আমাদের অ্যাবডোমেন ডিসটেন্ডেড হতে পারে, যেহেতু অনেক বেশি পেইন, এখানে মাসল গার্ডিং থাকবে, মাসল রিজিডিটি থাকবে। তারপর হচ্ছে অ্যাসাইটিস থাকবে, কারণ যেহেতু ইনফ্লামেশন, পেরিটোনিয়ামে ইনফ্লামেশন থেকে হচ্ছে পেরিটোনিয়ামটাও, পেরিটোনিয়াল ইরিটেশন হয়ে ওখানেও ইনফ্লামেশন ছড়িয়ে গিয়ে আলটিমেটলি অ্যাসাইটিস হতে পারে, আর প্যারালাইটিক আইলিয়াস হবে। ঠিক আছে? তো প্যারালাইটিক আইলিয়াস, প্যারালাইটিক আইলিয়াস এটার কারণে আসলে কি হতে পারে? এটার কারণে হচ্ছে আমরা এখানে হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার আমরা এই জায়গায় পেতে পারি, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার পেতে পারি। ওকে, আচ্ছা, তারপর নিচে লিখেছি কি? ফিচার্স অফ শক এন্ড আদার মেটাবলিক ডিরেঞ্জমেন্ট। দেখো, পেশেন্ট কিন্তু অনেক বেশি বমি বমি করবে, ঠিক আছে? আর পেশেন্টের হচ্ছে অনেক বেশি ডিহাইড্রেশন হবে, সিভিয়ারলি ডিহাইড্রেটেড থাকবে পেশেন্ট, এই জন্য তার কি শকের ফিচার থাকতে পারে, সে শক নিয়ে আসতে পারে। আর মেটাবলিক ডিরেঞ্জমেন্ট, এখন মেটাবলিক ডিরেঞ্জমেন্ট কি কি হতে পারে এটা আমরা একটু চিন্তা করি। সাপোজ তার প্যানক্রিয়াসে প্রবলেম হচ্ছে, তাহলে প্যানক্রিয়াসের ফাংশন কি কি আমরা চিন্তা করি। প্যানক্রিয়াস থেকে কি আসে? প্যানক্রিয়াস থেকে হচ্ছে ইনসুলিন আসে। তাহলে যেহেতু ইনসুলিন আসতে পারছে না, তাহলে তার কি থাকবে? হাইপার গ্লাইসেমিয়া থাকবে, তাই না? হাইপার গ্লাইসেমিয়া। ওকে, হাইপার গ্লাইসেমিয়া থাকবে। তারপরে সে বমি করতেছে কন্টিনিউয়াসলি, এইচসিএল চলে যাচ্ছে, তাহলে কি হবে? মেটাবলিক অ্যালকালোসিস হবে। ক্লোরিন সহ যেহেতু চলে যাচ্ছে, তাহলে হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস হবে। হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস। হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস হবে। আচ্ছা, আর কি হবে? যেহেতু সে ডিহাইড্রেশন হচ্ছে, তার হচ্ছে হাইপোভলিমিয়াও হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি মেটাবলিক ডিরেঞ্জমেন্ট। এই জিনিসগুলা আমরা একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের মধ্যে আমরা হচ্ছে এগুলো এসব জিনিস আমরা দেখতে পাবো একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের মধ্যে। ওকে, তাহলে এই আমরা পরের স্লাইডে চলে যাই। ওকে, আমি দুইটা সাইনের কথা বলেছিলাম, একটা হচ্ছে গ্রে টার্নার সাইন, আর একটা হচ্ছে কালেন সাইন। তো গ্রে টার্নার সাইনটা আসলে কি? গ্রে টার্নার সাইনটা হচ্ছে আমাদের যে ফাসাল প্লেন যেটা আছে, ফাসাল প্লেন, এই ফাসাল প্লেনের মধ্যে, ঠিক আছে, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, ওইসব জায়গায় হ্যামোরেজ হয়ে এই যে ফ্ল্যাঙ্ক, ফ্ল্যাঙ্ক যেটা, এই ফ্ল্যাঙ্কটা হচ্ছে কি হয়ে যায়? এরকম রেডিশ ব্লু হয়ে যায়, তাই না? অথবা ব্লুইশ রেড অথবা রেডিশ ব্লু, যেটা বলতে ভালো লাগে সেটাই বলতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলি গ্রে টার্নার সাইন। আর যদি এই সেম ঘটনাটা অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস হয়, এই সেম ঘটনা যদি অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস হয়, তখন সেটাকে আমরা বলি কালেন সাইন। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছি গ্রে টার্নার সাইন আর কালেন সাইন কি জিনিস। ঠিক আছে, তো এগুলো আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে পাবো। আমরা পরের স্লাইডে চলে যাই। ওকে, ইনভেস্টিগেশন। সো লেটস টক অ্যাবাউট ইনভেস্টিগেশনস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তো ফার্স্ট অফ অল, আমরা একটা পেশেন্টকে আসলে আমরা রুটিনলি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা করতে দেই। তো কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে আমরা আসলে কি এক্সপেক্ট করব? আমরা এক্সপেক্ট করব হচ্ছে কি ইনক্রিজড ডব্লিউবিসি কাউন্ট, তাই না? লিউকোসাইটোসিস এক্সপেক্ট করবো। এখন কোন ধরনের লিউকোসাইটোসিস হবে? অবশ্যই নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হবে। আচ্ছা, তারপরে এরপরে
সেকেন্ড যেই ইনভেস্টিগেশনটা আমরা করি, এই ইনভেস্টিগেশনটা হচ্ছে সেরাম এমাইলেস। একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে সেরাম এমাইলেস অনেক বেশি কি হয়ে যায়, হাই হয়ে যায়, ঠিক আছে, ভেরি ভেরি হাই। ঠিক আছে, এই জন্য আমরা ডায়াগনোসিস করার জন্য সিরাম এমাইলেস ইউজ করি। এরপরে আসে সিরাম লাইপেস। ঠিক আছে, তো সিরাম লাইপেসও অনেক হাই হয়ে যায়। এখন সিরাম এমাইলেস এবং সিরাম লাইপেস এই দুইটার মধ্যে কোনটা বেশি স্পেসিফিক আমাকে একটু চ্যাটের মধ্যে লিখে জানিয়ে দাও সবাই। আমি একটু দেখতে চাই, কমেন্ট বক্সে একটু লিখে জানিয়ে দাও যে সেরাম অ্যামাইলেস এবং সেরাম লাইপেসের মধ্যে হচ্ছে কোনটা বেশি স্পেসিফিক, আমি একটু দেখতে চাই কমেন্ট বক্সের মধ্যে। কি ব্যাপার, লোকজন হচ্ছে কমেন্ট বক্সে চ্যাট করা স্টার্ট করছে, আমি তো আনসার চাইছি। ভেরি গুড, অনেকেই হচ্ছে লিখতেছে সিরাম লাইপেস, ভেরি গুড। তো সিরাম লাইপেস, যেহেতু যারা অ্যান্সার দিয়েছে তারা অবশ্যই অ্যান্সারটা জানে। তো সিরাম লাইপেস এই কারণেই হচ্ছে বেশি স্পেসিফিক, কারণ সিরাম এমাইলেস এটা হচ্ছে প্যানক্রিয়াস ছাড়া আরো কিছু জায়গা আছে যেসব জায়গায় হচ্ছে সিরাম এমাইলেস প্রডিউস হয়। হ্যাঁ, তো ওইসব জায়গার প্রবলেমের কারণেও কিন্তু সিরাম এমাইলেস কি হতে পারে, রেজড হতে পারে, তাই না? বাট সিরাম লাইপেস শুধুমাত্র হচ্ছে কোথায় প্রডিউস হয়, মানে লাইপেস জিনিসটা কোথায় প্রডিউসড হয়, শুধুমাত্র হচ্ছে প্যানক্রিয়াসে প্রডিউসড হয়। এই কারণে সিরাম লাইপেস হচ্ছে কি বেশি স্পেসিফিক, এবং এটা একবার হাই হওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত, অনেক লং টাইম পর্যন্ত এটা হাই থাকে। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, ইউরিন অ্যামাইলেস করতে পারি, তাই না? আচ্ছা, তারপরে লিভার ফাংশন টেস্ট করব। এখন এখানে কথা হচ্ছে আমরা লিভার ফাংশন টেস্ট কেন করব? লিভার ফাংশন টেস্ট করব হচ্ছে whether pancreatitis is due to gallstone or any other liver pathology। ঠিক আছে, অথবা কোনো অ্যাসোসিয়েটেড লিভারের কোনো প্যাথোলজি আছে কিনা, এই জিনিসটা দেখার জন্য আমরা হচ্ছে এটা কি করব, আমরা হচ্ছে লিভার ফাংশন টেস্ট করব। ঠিক আছে, আচ্ছা, তো লিভার ফাংশন টেস্টের মধ্যে আমরা কমনলি যেসব জিনিস করি, এটা হচ্ছে, এখানে একটা কমা পড়ে গিয়েছে, এখানে কমাটা হবে না। সিরাম বিলিরুবিন, অ্যালবিউমিন, সিরাম অ্যালবিউমিন, এএলপি, প্রথম মিন টাইম, তাই না? এগুলা। আচ্ছা, ব্লাড ইউরিয়া এবং সিরাম ক্রিউটিনিন এগুলো দেখবো কেন? এগুলো দেখবো হচ্ছে তার কোনো রেনাল ফেলিউর হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসটা দেখার জন্য, কারণ সে শক নিয়ে আসতে পারে। ঠিক আছে, তো তার হচ্ছে ইউরিন আউটপুট এমনিই কমে যাবে, এই জন্য হচ্ছে তার রেনাল ফেলিউর হচ্ছে কিনা এই জিনিসটা মনিটর করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই হচ্ছে সিরাম ব্লাড ইউরিয়া এবং হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্লেন এক্সরে অফ অ্যাবডোমেন। তো প্লেন এক্সরে অফ অ্যাবডোমেনের মধ্যে আসলে বেশ কয়েকটা সাইন পাবো। আসলে এই স্লাইডের মধ্যে আমি এক্সরেটা রাখবো ভেবেছিলাম, বাট আমি ভুলে গিয়েছি। তো এখানে আমি একটু সাইনগুলো আমি একটু লিখে দিচ্ছি, একটু কাইন্ডলি এই সাইনগুলো হচ্ছে মনে রাখতে হবে, যেহেতু পেশেন্টের প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করবে। প্যারালাইটিক আইলিয়াস থেকে একটা জিনিস পাবো এক্সরের মধ্যে, এটাকে আমরা বলি সেন্টিনেল লুপ, তাই না? তোমরা সবাই জানো প্যারালাইটিক আইলিয়াসের জন্য সেন্টিনেল লুপ পাওয়া যায়। তারপরে একটা সাইন পাওয়া যায়, সেটা হচ্ছে কোলন কাট অফ সাইন। ঠিক আছে, কোলন কাট অফ সাইন, এটা একটা জিনিস পাওয়া যায়। এটা একটা সাইন পাওয়া যায়। তারপরে আরেকটা সাইন পাই, সেটা হচ্ছে রেনাল হেলো সাইন, রেনাল হেলোসাইন। ঠিক আছে, যেহেতু তার প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করেছে এবং ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকবে, সেহেতু আমরা কি পাবো, ডিউডেনামের মধ্যে কি পাবো, ডিউডেনামের মধ্যে হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল পাবো। ঠিক আছে, আমরা হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল পাবো ডিউডেনামের মধ্যে। আর লাস্টে যেটা দেখতে পারি সেটা হচ্ছে, যদি থাকে আর কি, আমরা হচ্ছে ক্যালকুলাই গুলো আমরা হচ্ছে অবশ্যই কোথায় দেখতে পারি, আমরা হচ্ছে এক্স রের মধ্যে দেখতে পারি। আচ্ছা, প্লেন এক্স রে চেস্ট এটা কেন করব? যদি ইফিউশন থাকে, ইফিউশন আছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা প্লেন এক্স রে অফ চেস্ট করতে পারি। তারপর হচ্ছে ইউএসজি অফ হোল অ্যাবডোমেন।
ইউএসজি অফ হোল অ্যাবডোমেনের মধ্যে আমরা মোটামুটি পুরো একটা অ্যাবডোমেনের ওভারভিউ পেয়ে যাব। ওখানে কোনো অ্যাসাইটিস আছে কিনা, তারপরে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে কোনো স্টোন আছে কিনা, প্যানক্রিয়াসের অ্যানাটমিটা কিরকম, ঠিক আছে, তার হচ্ছে আউটলাইনটা কিরকম, ডাক ঠিকঠাক মতো আছে কিনা, সিবিডি কেমন, গল ব্লাডার কেমন, সব সম্পর্কে একটা আমরা আইডিয়া পেয়ে যাব। সিইসিটি মনে রাখতে হবে, এই টেস্টটা হচ্ছে এখানে গোল্ড স্ট্যান্ডার্ড, কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান। এটা হচ্ছে আমাদের এখানে ইনভেস্টিগেশনগুলোর মধ্যে হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। সরি একটু প্রবলেম করছে। হুম, কি যেন বলছিলাম, হ্যাঁ, কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান এটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন গুলোর মধ্যে হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। লাস্টে আর দুইটা ইনভেস্টিগেশন আমরা চাইলে করতে পারি, চাইলে আবার নাও করতে পারি, আসলে এতগুলো করা লাগে না। শুধু উপর থেকে সিরাম সিবিসি, সেরাম এমাইলেস, সেরাম লাইপেস এগুলো করলেই কিন্তু, আর একটা হচ্ছে ইউএসজি অফ হোল অ্যাবডোমেন, এই চারটা টেস্ট করলেই কিন্তু আমাদের কি হয়ে যায়, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস হয়ে যায়। তো এখন বইয়ের মধ্যে আছে কি কি করা যায়, এই জন্য আমরা এইসব সবকিছু আলোচনা করছি আর কি। বাস্তবে কিন্তু আমরা এত কিছু করাই না। তারপরে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, আর একটা হচ্ছে এমআরসিপি, ঠিক আছে, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড আর হচ্ছে এমআরসিপি। এগুলো আমরা কেন করি? এগুলো আমরা এই জন্য করি যে এগুলো দিয়ে হচ্ছে প্যানক্রিয়াসের অ্যানাটমি, প্যানক্রিয়াসের প্যারেনকাইমা, তারপর হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টের আউটলাইন, এগুলো হচ্ছে অনেক ভালো মতো বোঝা যায়, ঠিক আছে। এই কারণে হচ্ছে আমরা হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড আর হচ্ছে এমআরসিপি এগুলো করতে পারি। তাহলে আমরা এখানে প্রত্যেকটা ইনভেস্টিগেশন কেন করব, ইনভেস্টিগেশনে কি পাবো, প্রত্যেকটা ইনভেস্টিগেশন আমরা এভাবে জেনেছি। তো আমরা আলটিমেটলি এভাবেই মনে রাখার চেষ্টা করব, বিকজ জাস্ট ইনভেস্টিগেশনের নাম মুখস্থ করে কিন্তু আমাদের কোনো লাভ নাই। ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জিনিসটা করে, ঠিক আছে, তো আমরা এই জিনিসটা একটু অ্যাভয়েড করে আমরা একটু জিনিসগুলো বুঝে বুঝে এভাবে মনে রাখার চেষ্টা করব। ওকে, দেন আমরা চলে আসি ম্যানেজমেন্টে। তাহলে ম্যানেজমেন্ট হচ্ছে দুই ধরনের ম্যানেজমেন্ট হতে পারে, একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তো মেডিকেল ম্যানেজমেন্ট, আসলে মেইনলি যেটা করা হয়, মেইনলি হচ্ছে আমরা মেডিকেল ম্যানেজমেন্টই করি, সার্জিক্যাল ম্যানেজমেন্ট খুব রেয়ারলি করা হয়। তো তাও কয়েকটা খুবই অল্প কয়েকটা কারণে সার্জিক্যাল ম্যানেজমেন্টের দিকে আমরা যাই। ওই জিনিসগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি। সরি, আমার একটু এখানে একটু একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো মেডিকেল ম্যানেজমেন্ট যেটা বলছিলাম, মেইনলি হচ্ছে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট করি, ঠিক আছে। সার্জিক্যাল ম্যানেজমেন্ট মেইনলি করা হয় না। সার্জিক্যাল ম্যানেজমেন্টের হচ্ছে স্পেসিফিক কয়েকটা ইন্ডিকেশন আছে, ইন্ডিকেশনগুলো আমরা একটু পরেই জানবো। ফার্স্ট অফ অল আমরা দেখি যে কমন কেসে মেডিকেল ম্যানেজমেন্ট আমরা কিভাবে করি, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল, বেটার টু ম্যানেজ ইন আইসিইউ অর এইচডিইউ, যদিও আমাদের বাংলাদেশে এটা করা হয় না, আমরা কোথায় করি, ওয়ার্ডেই ম্যানেজ করি। অ্যাগ্রেসিভ রিহাইড্রেশন, পেশেন্ট কিন্তু মানে প্রোফাউন্ড ডিহাইড্রেশন নিয়ে আসবে, তাকে ফার্স্টে কি কি করতে হবে, রিহাইড্রেটেড করতে হবে, ফ্লুইড দিতে হবে ইনিশিয়ালি। পেশেন্টের অনেক বেশি পেইন থাকবে, যেহেতু তার অনেক বেশি পেইন, ঠিক আছে, পেইন যেহেতু অনেক বেশি, সেই জন্য আমরা তাকে কি দিব, আমরা হচ্ছে এখানে আমরা তাকে একটা পেইন রিলিফ করার জন্য আমরা অ্যানালজেসিক দিব। এখন আমি এখানে লিখে দিয়েছি কমনলি ইউজড প্যাথিডিন, ঠিক আছে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ওয়াই প্যাথিডিন, ওয়াই নট মরফিন? একটু কাইন্ডলি আমাকে একটু জানিয়ে দেন। মরফিন ইউজ না করে আমরা প্যাথিডিন কেন ইউজ করছি, একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দেন। আপনারা হচ্ছে চ্যাট কমেন্ট বক্সের মধ্যে সুখ দুঃখের আলাপ শুরু করেছেন, আমি দেখতে পাচ্ছি। তো সুখ দুঃখের আলাপ না করে আমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আমরা হচ্ছে এখানে মরফিন কেন দিচ্ছি না, হোয়াই প্যাথিডিন, হোয়াই আর উই ইউজিং প্যাথিডিন?
কেউ আনসার দিচ্ছে না। আহারে, কেউ আনসার দিচ্ছে না। এটা কি কেউ জানে না, নাকি আনসার না দিয়ে হচ্ছে সুখ দুঃখের আলাপ করতে চায়? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা একটু আগে দেখতে পেয়েছিলাম যে একটা স্ফিংটার অডি নামে একটা জিনিস ছিল, তাই না? ফার্স্ট স্লাইডে আমরা একটু আরেকবার ওই জায়গায় যাই, ফার্স্ট স্লাইডে যাই, স্ফিংটার অডির ওখানে যাই। হ্যাঁ, এই যে এখানে একটা জিনিস ছিল যেটা নাম হচ্ছে স্ফিংটার অডি। ঠিক আছে, মরফিন এই যে এই স্ফিংটারটাকে হচ্ছে কন্ট্রাক্ট করে। ঠিক আছে, মরফিন এই স্ফিংটারটাকে হচ্ছে কন্ট্রাক্ট করে। এই কারণে হচ্ছে আমরা হচ্ছে এখানে মেইনলি মরফিন ভুলেও না দিয়ে আমরা কি দেই, পেথিডিন ইউজ করি। ওকে, তো এখানে অনেকেই লিখছে পেথিডিন মোর পটেন্ট, পেথিডিন মরফিনের হচ্ছে সাইড ইফেক্ট বেশি। ঠিক আছে, তো এটার সাথে শুধুমাত্র ওইটা না, শুধুমাত্র ওই রিজনটা না, ওই রিজন, ওই রিজনের চেয়ে এখন দেখো পোটেন্ট। এখন পোটেন্ট, ধরো সাপোজ আমি পেথিডিন পাচ্ছি না, তার মানে কি আমি মরফিন দিয়ে দিব? বিষয়টা কিন্তু এরকম না। পটেন্সির জন্য না, এখানে রিজন হচ্ছে ওইটাই, যে মরফিন দিলে তার হচ্ছে স্ফিংটার অডিটা কন্ট্রাক্ট করবে, অর্থাৎ তার অবস্ট্রাকশন আরো বেড়ে যাবে। অবস্ট্রাকশন যদি আরো বাড়ে, আলটিমেটলি কি হবে, প্যানক্রিয়াটাইটিস আরো কি করবে, অ্যাগ্রেভেট করবে। পেশেন্টের পেইন কমাতে গিয়ে তার আমি পুরো মানে অর্গানটাই পুরো কি কি হয়ে যাবে, পরে দেখা দেখা গেল আমি কি করে দিলাম, ড্যামেজ করে দিলাম। ওকে, আচ্ছা, এই কারণে আমরা এটা দেই। তো পেশেন্টের হচ্ছে এআরডিএস ডেভেলপ করতে পারে। এআরডিএস কেন ডেভেলপ করবে একটু পরেই আমরা আলোচনা করব। এই জন্য হচ্ছে আমরা তাকে অক্সিজেনেশন করব, এনজি সাকশন করব। ঠিক আছে, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিয়ে দিব, যেন ওই নেক্রোসিসের মধ্যে, ওখানে তো অবশ্যই নেক্রোসিস হচ্ছে, তাই না? তো আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেন যে প্যানক্রিয়াসের মধ্যে কি ধরনের নেক্রোসিস হয়। প্যানক্রিয়াসের মধ্যে কি ধরনের নেক্রোসিস হয়? নেক্রোসিসের তো অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, কোন ধরনের নেক্রোসিসটা হচ্ছে প্যানক্রিয়াসের মধ্যে হয়? ওই নেক্রোসিসের মধ্যে হচ্ছে আমাদের ওই যেন ইনফেকশন হয়ে যেতে না পারে, এজন্য হচ্ছে আমরা ওখানে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিব। তো একটা প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের মধ্যে, পেশেন্টের ক্ষেত্রে আমাদের অনেক কিছু মনিটর করতে হবে। এক নাম্বার, ভাইটাল সাইন মনিটর করব, সেন্ট্রাল ভেনাস প্রেসার মনিটর করব, ব্লাড গ্যাস মনিটর করব। ব্লাড গ্যাস কেন মনিটর করব? ওই যে অ্যাসিডোসিস অ্যালকালোসিস, তার তো অ্যালকালোসিস হওয়ার কথা, অ্যালকালোসিসের কি অবস্থা, এই জিনিসটা দেখার জন্য আমরা ব্লাড গ্যাস মনিটর করব। ঠিক আছে, ইউরিন আউটপুট, ইউরিন আউটপুট কিসের জন্য মনিটর করব? রেনাল ফেইলিউর হয়ে যাচ্ছে কিনা, রেনাল ফেইলিউর হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসটা দেখার জন্য আমরা হচ্ছে ইউরিন আউটপুট মনিটর করব। ওকে, এরপরে আমরা দেখি যে আমাদের হেমাটোলজিক্যাল এন্ড বায়োকেমিক্যাল কি কি প্যারামিটার আমাদের কি করতে হবে, মনিটর করতে হবে। তো রেনাল ফাংশন আমরা অবশ্যই মনিটর করব। রেনাল আমাদের হচ্ছে রেনাল ফেলিউর হচ্ছে কিনা দেখার জন্য ব্লাড গ্লুকোজ মনিটর করব, ক্যালসিয়াম মনিটর করব। ঠিক আছে, ক্যালসিয়াম কেন মনিটর করব? ক্যালসিয়াম মনিটর করব বিকজ একটা প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের কি হয়ে যেতে পারে, হাইপোক্যালসেমিয়া হয়ে যেতে পারে, হাইপোক্যালসেমিয়া, হাইপোক্যালসেমিয়া হয়ে যেতে পারে। যেহেতু একটা প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের যেহেতু হাইপোক্যালসিমিয়া হয়ে যেতে পারে, এই কারণে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে ক্যালসিয়াম লেভেলটা একটু মনিটর করব। ঠিক আছে, এখন ইয়া আল্লাহ, প্যানক্রিয়াটাইটিসের লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়। আমার মনে হচ্ছে, মানে তিনতলায় বসে ক্লাস নিচ্ছি, আমার মনে হচ্ছে তিনতলা থেকে লাফ দিয়ে মরে যাই। তিনতলা থেকে লাফ দিলে অবশ্য মরবো না। বেসিকলি এটা হচ্ছে ফ্যাট নেক্রোসিস হয়, ফ্যাট নেক্রোসিস। ঠিক আছে, তো ফ্যাট নেক্রোসিস দুই জায়গায় হয়, একটা হচ্ছে ব্রেস্টে, যেটা হচ্ছে ট্রমেটিক ফ্যাট নেক্রোসিস। ঠিক আছে, আর একটা হচ্ছে প্যানক্রিয়াসে, যেটা হচ্ছে এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস। এগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে না, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে হচ্ছে ক্যালসিয়ামটা মনিটর করবো কিসের জন্য, কিসের জন্য? কারণ হচ্ছে হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়া হচ্ছে। এখন আমি যেটা জানতে চাই আপনাদের কাছে, সেটা হচ্ছে একটা প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের মধ্যে, একটা প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টে কেন হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করবে? আমি বলার আগে আমি এখানে বাকিগুলো বুঝাতে থাকি, আপনারা হচ্ছে একটা প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টে হাইপোক্যালসিমিয়া কেন হবে এটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। তো তার তো বিভিন্ন অর্গান ফেলিউর হইতে পারে শকে গিয়ে, এই জন্য হচ্ছে যদি কোনো অর্গান ফেলিউর হয়ে যায়, ওই অনুযায়ী অর্গান ওয়াইজ আমরা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব। তার হচ্ছে যেহেতু যেহেতু প্যানক্রিয়াসে প্রবলেম তার, সেহেতু ঠিকঠাক মতো এনজাইম আসতে পারবে না, ডাইজেশন ঠিকঠাক মতো হতে পারবে না, এই জন্য তাকে আমরা কি দিব, নিউট্রিশনাল সাপোর্ট দিব। ঠিক আছে, আর যেই মেটাবলিক ডিরেঞ্জমেন্ট গুলো হবে, মেটাবলিক ডিরেঞ্জমেন্ট আমি কি কি বলেছিলাম, মেটাবলিক ডিরেঞ্জমেন্ট আমি বলেছিলাম হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস বলেছিলাম, হাইপোগ্লাইসেমিয়া বলেছিলাম, এই যেদিকে একটা বললাম হাইপোক্যালসিমিয়া বললাম, হাইপোভোলেমিয়া বললাম। এই যে এই প্রবলেমগুলা, এইগুলো হচ্ছে আমাদের মেটাবলিক ডিরেঞ্জমেন্ট, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, কারেকশন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, দেন সার্জিক্যাল ট্রিটমেন্ট। তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্টের আমরা ইন্ডিকেশন গুলো একটু দেখি। তো পেশেন্টকে
এত কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলাম, তারপরও কোনো রেসপন্স করতেছে না, তার পেইন কোনোভাবেই কমতেছে না, ঠিক আছে, তার কোনোভাবেই পেইন কমতেছে না, তখন আমাদের কি করতে হবে? আলটিমেটলি সার্জারির দিকে যেতে হবে, ঠিক আছে। নেক্রোসিসের মধ্যে ইনফেক্টেড হয়ে গেছে, তাহলে কি করতে হবে? সার্জারি করতে হবে, সার্জারি করে ইনফেক্টেড টিস্যুগুলো সরিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে কি করতে হবে? সিভিয়ার নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, ওই যে যেটা আমরা পড়েছিলাম সিভিয়ার ভ্যারাইটি, যেটা ওই সিভিয়ার ভ্যারাইটির যদি প্যানক্রিয়াটাইটিস হয়, আমাদের সার্জারিতে যেতে হবে। তো সার্জারির ক্ষেত্রে কি কি করা হয়? ইন্ট্রা এন্ড এক্সট্রা প্যানক্রিয়াটিক টিস্যুর মধ্যে যে নেক্রোটিক ম্যাটেরিয়াল গুলো আছে আর হচ্ছে প্যানক্রিয়াটিক ফ্লুইড যেগুলো আছে, এগুলো হচ্ছে আমরা ওখান থেকে কি করে নেই? সার্জারি করে রিমুভ করে নেই। কোন ধরনের সার্জারি করা হয়? ওপেন সার্জারি। ওপেন সার্জারি ইজ গোল্ড স্ট্যান্ডার্ড, এটা আমি এখানে কি করে দিয়েছি? লিখে দিয়েছি, ওপেন সার্জারি ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। এই জায়গায় আমরা ল্যাপারোস্কোপি করতে যাই না, ঠিক আছে। ভেরি গুড, এখানে একজন কারেক্ট আনসার দিয়েছে। কারেক্ট আনসারটা কে দিয়েছে? রাজিয়া সুলতানা টুম্পা, ভেরি গুড। এখানে কি হয়? ক্যালসিয়াম ডিপোজিট হয়, মেটাস্টেটিক ক্যালসিয়াম ডিপোজিট হয়, ঠিক আছে। আমরা এগুলো প্যাথোলজির মধ্যে পড়েছি। ওখানে হচ্ছে যে ফ্যাট নেক্রোসিস হয়ে, ফ্যাট নেক্রোসিস হয়ে কি প্রডিউস হয়? ফ্যাট নেক্রোসিস হয়ে ওখানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্রডিউস হয় না? ওই ফ্যাটি অ্যাসিড গুলোর সাথে সাথে ওই ক্যালসিয়াম গুলো যখন ফ্যাটি অ্যাসিড গুলোর সাথে বাইন্ড করে, ওখানে আলটিমেটলি স্যাপোনিফিকেশন হয়। স্যাপোনিফিকেশন হয়ে ওই জায়গায় ক্যালসিয়াম গুলো ডিপোজিট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা একটা কারেক্ট আনসার পেলাম। তো আমরা এর পরের স্লাইডে যাই। তো আমরা এখন দেখতে পাচ্ছি ক্যালসিয়াম কমপ্লিকেশন। তাহলে কমপ্লিকেশন কি কি হতে পারে? ফার্স্ট অফ অল কিছু লোকাল কমপ্লিকেশন নিয়ে কথা বলি। এখানে হচ্ছে আমাদের নেক্রোসিস হতে পারে, অবশ্যই প্যানক্রিয়াটিক নেক্রোসিস হবে, সেটি স্টেরাইল হতে পারে, আবার ইনফেক্টেডও হতে পারে। প্যানক্রিয়াটিক অ্যাবসেস হয়ে যেতে পারে, তাই না? অ্যাবসেস, নেক্রোসিস হতে হতে এখানে অ্যাবসেস হয়ে যেতে পারে। তারপর হচ্ছে সিউডোসিস্ট ফর্ম হতে পারে, সিউডোসিস্ট ফর্ম হতে পারে, অ্যাসাইটিস হয়ে যেতে পারে। এগুলো কমন কথাবার্তা, এগুলো আমরা সবাই জানি। তো কার্ডিওভাস্কুলার, তো পেশেন্টটা তো শকে যেতে পারে, কেন শকে যেতে পারে এটা অলরেডি অনেকবার বলা হয়েছে। এরপর আছে অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া কেন হবে? অ্যারিথমিয়া হচ্ছে ওই যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে তার, তাই সে কন্টিনিউয়াসলি বমি করছে, তার হচ্ছে কিডনি ঠিকঠাক মতো কাজ করছে না, এগুলোর কারণে তার আলটিমেটলি কি হবে? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে তার হচ্ছে কি হতে পারে? অ্যারিথমিয়া হতে পারে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এর পরেরটা, এআরডিএস, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এআরডিএস কেন ডেভেলপ করবে? একটা প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের এআরডিএস ডেভেলপ করার কারণ কি? আমি আপনাদের কাছে জানতে চাই। আমি পরেরটা বুঝাতে বুঝাতে এটা কমেন্ট বক্সে লিখতে থাকুন। আচ্ছা, রেনাল ফেলিউর, ঠিক আছে। তাহলে রেনাল ফেলিউর ডেভেলপ করবে, তার আমি অলরেডি বলেছি, ডিহাইড্রেশন থেকে, হাইপোভলিমিয়া থেকে রেনাল ফেলিউর। তো মেটাবলিক যেগুলো হয়, হাইপোক্যালসিমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, হাইপারলিপিডেমিয়া, এগুলো কেন হয় এগুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, ঠিক আছে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কি হবে? প্যারালাইটিক আইলিয়াস হবে। আর নিউরোলজিক্যাল হইতে পারে হচ্ছে কনফিউশন, ইরিটেবিলিটি এবং এনকেফালোপ্যাথি হতে পারে। ওকে, কেউ আনসার দিচ্ছে না, আহারে। সরি নুসরাত নিশাত আপু, আমি আপনার উত্তরটা আসলে দেখতে পাই নাই, এই কারণে আমি অ্যান্সার দেয়া হয় নাই আর কি, মানে মেনশন করতে পারিনি। আর এটা আপনার জন্য ছিল না কোয়েশ্চেনটা, ঠিক আছে, আপনি সার্জারি এক্সপার্ট, সবাই জানে। রাজিয়া সুলতানা টুম্পা, নাইস অ্যাটেম্পট লেফট সাইডের প্লুরাল ইফিউশন থেকে, সুন্দর চেষ্টা। এখানে লেফট সাইডেড প্লুরাল ইফিউশন হয়, বাট লেফট সাইডেড প্লুরাল ইফিউশন থেকে কি এআরডিএস হতে পারে? হতে পারে না। এআরডিএস হবে কোত্থেকে? এই যে তার, আমরা জানি যে তার হচ্ছে অ্যাসিনার সেলগুলো কি হচ্ছে? অ্যাসিনার সেলগুলো হচ্ছে ইনজুর্ড হচ্ছে। তাহলে এর মধ্যে অ্যাসিনার সেলের মধ্যে যে এনজাইম গুলো বের হয়, ওই এনজাইম সবগুলো কি হয়? ওই এনজাইম সবগুলো ব্লাডে চলে আসে। এই এনজাইম গুলো আলটিমেটলি ব্লাডের মাধ্যমে বিভিন্ন জায়গায় যায়। এখন প্যানক্রিয়াসের একটা এনজাইম আমরা জানি, ফসফোলাইপেস, ঠিক আছে। ফসফোলাইপেস, সবাই খেয়াল করুন, ফসফোলাইপেস। এই ফসফোলাইপেস যখন ব্লাডের মাধ্যমে লাংসে যায়, লাংসের মধ্যে কি আছে? সারফেক্টেন্ট আছে, সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট এটা কি? এটা এক ধরনের ফসফোলিপিড। সারফেক্টেন্ট এক ধরনের ফসফোলিপিড, ঠিক আছে, ফসফোলিপিড। ওকে, তো ফসফোলাইপেজ কি করবে? ফসফোলাইপেজ এই ফসফোলিপিডকে আলটিমেটলি কি করে দিবে? ডিস্ট্রয় করে দিবে। এখন যদি লাংসের মধ্যে সারফেক্টেন্ট যদি না থাকে,
তাহলে কি হবে আলটিমেটলি? লাংসের মধ্যে অ্যালভিওলাসের মধ্যে আমাদের হচ্ছে সারফেস টেনশন অনেক বেড়ে যাবে। আলটিমেটলি কি হবে? আলটিমেটলি এআরডিএস হবে। ওকে, তাহলে আমরা এর পরের স্লাইডে যাই। আমরা কমপ্লিকেশন সহ ডিসকাস করে ফেললাম অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের। দেন আমরা দেখি নেক্সট স্লাইডে কি আছে। তো আমরা এতক্ষণ ধরে অনেক কিছুই আলোচনা করেছি। এখান থেকে আমরা একটা সিনারিও দেখতে পাই। এই সিনারিওটা হচ্ছে, আমি বাকি স্টুডেন্ট যারা আছে তাদের কাছ থেকে আমি আনসার চাই, নুসরাত নিশাত ছাড়া। ঠিক আছে? তো বাকিরা স্টুডেন্ট একটু কাইন্ডলি রেসপন্স করবেন প্লিজ। এটার ডায়াগনোসিস আসলে কি হতে পারে, ডায়াগনোসিস কি হতে পারে এবং কেন এটা ডায়াগনোসিস, একটু কাইন্ডলি হচ্ছে কমেন্ট বক্সে লিখে জানান। কেউ অ্যান্সার দিচ্ছে না। একজন লিখছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ভেরি গুড। তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কেন? সবাই লিখতেছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আমি রিজন জানতে চাচ্ছি, রিজন তো সিনারিওর মধ্যে দেয়া আছে তাই না? তো এটাকে আমরা হচ্ছে কেন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বলতেছি? হামিম তাসিন একটা সুন্দর কথা লিখেছে, এখানে হচ্ছে লিনিং ফরওয়ার্ড হলে কি হয়, রিলিফ হয়। আচ্ছা, ফিওনা লিখেছে সেরাম লাইপেস এলিভেটেড, এই জন্য এটাও কারেক্ট আনসার। বাট এখানে কি শুধু এটা? কত কিছু আছে, কত কিছু। আমরা দেখি এখানে, এখানে অনেকগুলো কথা লেখা আছে। এক নাম্বার, পেশেন্ট কি অ্যালকোহলিক, আমরা জানি অ্যালকোহলিজম একটা মেজর কজ ইটিওলজির মধ্যে। ঠিক আছে, তারপরে দেখি সাডেন সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন, সাডেন সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন, এটাও একটা কজ। রেডিয়েট থ্রো টু দা ব্যাক, পিছনে রেডিয়েট করে। লিনিং ফরওয়ার্ড করলে কি হয়, পেইন রিলিফ হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে সিরাম অ্যামাইলেস কি ইলিভেটেড। কতগুলা কজ, প্রত্যেকটা লাইনের মধ্যেই অনেকগুলো ক্লু। একটা হচ্ছে অ্যালকোহলিক, তারপর হচ্ছে সাডেন সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন যেটা আবার ব্যাকে রেডিয়েট করে, তারপর হচ্ছে লিনিং ফরওয়ার্ড করলে কি হয়, পেইন রিলিফ হয়, তাই না? আর হচ্ছে সেরাম অ্যামাইলেস। ঠিক আছে, সেরাম অ্যামাইলেস হচ্ছে কি ইলিভেটেড। রাজিয়া সুলতানা টুম্পা লিখেছে হচ্ছে অ্যালকোহলিকে ক্রনিকটা বেশি হয়। হ্যাঁ, ক্রনিকটা বেশি হয়, বাট একটা অ্যালকোহলিক পেশেন্টের অবশ্যই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসও হতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডায়াগনোসিস করে ফেললাম। হ্যাঁ, ফিওনা কারেক্ট আনসার দিয়েছে। ডায়াগনোসিস করে ফেললাম। এরপরে হচ্ছে দুইটা টেস্ট, দুইটা ইমেজিং, টু ইমেজিং মডালিটি। তাহলে দুইটা ইমেজিং এর মধ্যে আমরা এক নম্বরে কোনটা লিখবো, যেটা কমনলি আমরা করি? ইউএসজি অফ কি হোল অ্যাবডোমেন। তারপরে সেকেন্ড কোনটা লিখবো, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড, সিইসিটি। শেষ। ঠিক আছে, ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, তো কমপ্লিকেশন আমরা আগের পেজে অনেকগুলো কমপ্লিকেশন পড়েছি, ওখান থেকে যে কোনো তিনটা লিখে দিলেই হবে। ওকে, দেন আমরা চলে যাই পরের স্লাইডে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, উপর এখানে ডেফিনিশন দেখা যাচ্ছে,
তো ডেফিনেশন নিয়ে আমরা অত কথা বলার দরকার নাই, আমরা ডেফিনেশন এমনিতেই জানি সবাই। একটা ক্রনিক ইনফ্লামেশন হবে, তাই না? ক্রনিক ইনফ্লামেটরি প্রসেস হবে। আলটিমেটলি কি হবে এখানে? ইরিভার্সিবল ডিস্ট্রাকশন হবে। ইরিভার্সিবল ডিস্ট্রাকশন, ঠিক আছে? ইরিভার্সিবল এন্ড প্রগ্রেসিভ ডিস্ট্রাকশন হবে। এখন দেখো, প্যানক্রিয়াসের মধ্যে আমরা জানি যে এখানে এক্সোক্রাইন পার্ট আছে, এন্ডোক্রাইন পার্ট আছে। তাহলে ওগুলো যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কি হবে? এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি হবে, সাথে সাথে কি হবে? এন্ডোক্রাইন ইনসাফিসিয়েন্সিও হবে। ইটিওলজি সেম এজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এখানে আমি নতুন করে কিছু বললাম না, ঠিক আছে? তো ক্লিনিক্যাল ফিচার, পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, পেইন থাকতে পারে। পেইনটা হচ্ছে মেইনলি কোথায় থাকে? এপিগ্যাস্ট্রিক রিজিওনে অথবা লেফট সাবকোস্টাল রিজিওনে থাকে, ঠিক আছে? পিছনেও থাকতে পারে। এটা হচ্ছে শোল্ডারের দিকে রেডিয়েট করে, ঠিক আছে? রেডিয়েটস টু শোল্ডার, ঠিক আছে? অথবা ডিফিউজও হতে পারে। তো পেইনের টাইপটা আমরা একটু এখানে মনে রাখবো। পেইনটা কেমন হয় ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে? নসিয়া, ভমিটিং হবে, পেশেন্টের ওয়েট লস থাকবে। কেন ওয়েট লস থাকবে? দেখো, তার হচ্ছে এখানে এক্সোক্রাইন ডেফিসিয়েন্সি হচ্ছে। যেহেতু এক্সোক্রাইন ডেফিসিয়েন্সি, তাহলে তার কি হবে? ডাইজেশন ঠিকঠাক মতো হবে না। ডাইজেশন ঠিকঠাক মতো না হলে আলটিমেটলি তার ম্যাল অ্যাবজর্পশন হবে, ঠিক আছে? এগুলোর কারণে তার কি হবে? ম্যাল অ্যাবজর্পশন হবে, এগুলোর কারণে তার ওয়েট লস হবে, ঠিক আছে? ফিচার্স অফ ডায়াবেটিস মেলাইটাস, তার এন্ডোক্রাইন ডেফিসিয়েন্সি হচ্ছে। অর্থাৎ এখানে কি হচ্ছে না? ইনসুলিন সিক্রেট হচ্ছে না, ইনসুলিন সিক্রেট হচ্ছে না, ইনসুলিন ডিক্রিজড হচ্ছে। তো এটাকে আমরা কি বলতেছি? এই জন্য ফিচার্স অফ ডায়াবেটিস মেলাইটাস বলতেছি। তারপরে এটার সাথে সাথে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন গুলোও থাকতে পারে। এখন আপনাদের কাছে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের একটা পেশেন্টে যেই ডায়াবেটিস থাকবে, এটা টাইপ 1 ডায়াবেটিস নাকি টাইপ 2 ডায়াবেটিস? এটা একটু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। লিখতে থাকুন, কমেন্টে লিখতে থাকুন। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে টাইপ 1 ডায়াবেটিস হয় নাকি টাইপ 2 ডায়াবেটিস হয়? এটা আমাকে জিজ্ঞেস করেছে প্রফের কোয়েশ্চেনে, প্রফের ভাইভাতে। একটু সবাই লিখতে থাকুন কাইন্ডলি। দুইটা অ্যান্সার পেলাম, টাইপ 2। তারপর টাইপ 2 আনসার পেলাম, একজন বলেছে 1 2 কোনোটাই না, আদার্স। ফিওনা বলেছে টাইপ 3 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 3 বলতে কিছু কি আছে? আহারে, 1 2 এর বন্যায় ভেসে যাবে অন্যায়, তাই না? কেউই জায়গা মতো আসতেছে না। ওকে, এটা আসলে টাইপ। তাহলে যারা টাইপ 2 বলতেছো, তারা তাদের তাদের কাছে আমি জিজ্ঞেস করি যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস মানে কি? টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস মানে হচ্ছে ইনসুলিন লেভেল নরমাল, ঠিক আছে? ইনসুলিন লেভেল নরমাল, ঠিক আছে? কিন্তু ইনসুলিন রেসিস্টেন্স থাকবে। কিন্তু কি থাকবে? ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে, ঠিক আছে? এরকম হলে এটাকে আমরা বলতেছি কি? টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ওকে? আর টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে কি? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে হচ্ছে বিটা সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়, বিটা সেলগুলো ডিস্ট্রয় হয়ে আলটিমেটলি কি হয়? ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়, তাই না? ঠিক আছে, ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়। তো ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে সেটাকে আমরা কি বলি? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস বলি। তাহলে ওই হিসেবে এখানেও দেখো, বিটা সেল ডিস্ট্রাকশন হচ্ছে এবং ইনসুলিন ডেফিসিয়েন্সি হচ্ছে। তাহলে এটা কি হওয়ার কথা ছিল? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হওয়ার কথা থাকলেও এটা আসলে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস নয়। বিকজ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এটা একটা হচ্ছে কি? অটো ইমিউন কন্ডিশন, ঠিক আছে? অটো ইমিউন, অটো ইমিউন ডিস্ট্রাকশন অফ বিটা সেল, এই কারণে যে ডায়াবেটিসটা হয় এটাকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। ওকে, তাহলে বেসিক্যালি প্যানক্রিয়াটাইটিসের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসও হয় না, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসও হয় না। প্যানক্রিয়াটাইটিসের মধ্যে যেই ডায়াবেটিসটা হয় এটাকে আমরা বলি
আদার টাইপ, আদার টাইপ, ঠিক আছে। তাহলে এই যে এখানে অনেকেই হচ্ছে কি আমরা হচ্ছে এতদিন ধরে জিনিসটা ভুল জানতাম, জিনিসটা আশা করি আজকে ক্লিয়ার হয়ে গেল। তো প্যানক্রিয়াটাইটিস শুধুমাত্র অটোইমিউন কন্ডিশন হলে আমরা হচ্ছে টাইপ 1 বলবো, আর যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, যেটা ওল্ডার এজে যেটা হয়, ওটাকে আমরা হচ্ছে টাইপ 2 বলবো, ঠিক আছে। আর বাদ বাকি যত ডায়াবেটিস আছে সবগুলোকে আমরা আদার টাইপের মধ্যে রাখতে পারি। অনেক সময় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসকে আলাদা রাখা হয়, কিন্তু এটাকেও আমরা আদারের মধ্যে ইনক্লুড করে ফেলতে পারি। আবু মুসা কারেক্ট আনসার দিয়েছিল আদার্স। ওকে, ইনভেস্টিগেশন। তো কি ইনভেস্টিগেশন করব? সেরাম এমাইলেস। তো সেরাম এমাইলেস কি সবসময় এলিভেটেড থাকবে? না, সেরাম এমাইলেস হচ্ছে আর্লি স্টেজে এলিভেটেড থাকবে। ওকে, আর্লি স্টেজে এলিভেটেড থাকবে। প্যানক্রিয়াটিক ফাংশন টেস্ট। তো প্যানক্রিয়াটিক ফাংশন টেস্ট আসলে কি? প্যানক্রিয়াটিক ফাংশন টেস্ট হচ্ছে সিক্রেটিন অ্যান্ড কোলিসিস্টোকাইনিন স্টিমুলেশন টেস্ট। সিক্রেটিন অ্যান্ড কোলিসিস্টোকাইনিন স্টিমুলেশন টেস্ট। আমরা জানি সিক্রেটিন অ্যান্ড কোলিসিস্টোকাইনিন যখন রিলিজ হয় তখন হচ্ছে এগুলো হচ্ছে প্যানক্রিয়াসকে হচ্ছে এনজাইম রিলিজ করতে স্টিমুলেটেড করে, স্টিমুলেটেড হয়ে আর আলটিমেটলি কি হয়, প্যানক্রিয়াস থেকে বেশি বেশি এনজাইম রিলিজ হয়। বাট প্যানক্রিয়াটাইটিসের একটা পেশেন্টের কি অলরেডি তার আমাদের যে সেরাস এসিনি গুলো এগুলো অলরেডি কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা যতই সিক্রেটিন আর সিসি কে দিয়ে স্টিমুলেশন দেই, আলটিমেটলি কি হবে না, আলটিমেটলি তার এনজাইম রিলিজ সে করতে পারবে না, ঠিক আছে। আমরা প্যানক্রিয়াটিক ফাংশন টেস্ট করে আমরা কি দেখতে পাবো, আমরা হচ্ছে এক্সোক্রাইন ডেফিসিয়েন্সি আমরা দেখতে পাবো। তারপর হচ্ছে টেস্ট ফর ডায়াবেটিস মেলাইটাস। তো তোমরা জানো সবাই যে আমরা ডায়াবেটিস মেলাইটাস টেস্ট করার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে ফাস্টিং গ্লুকোজ করি, তাই না? ফাস্টিং ব্লাড, সরি, আমরা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার করি, ঠিক আছে। তারপর হচ্ছে ওজিটিটি করি, হ্যাঁ, এইসব জিনিস আমরা করি আর কি, ঠিক আছে। আচ্ছা, সিরাম বিলিরুবিন এবং এএলপি। সিরাম বিলিরুবিন এবং এএলপি দেখবো হচ্ছে যদি আমরা সাসপেক্ট করি যে পেশেন্টের হচ্ছে আমাদের আহ, মানে একটা অবস্ট্রাকশন হয়ে তার হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসও হয়ে যাচ্ছে, এরকম যদি আমরা সাসপেক্ট করি, আর হচ্ছে অ্যাসোসিয়েটেড কোনো লিভারের কোনো প্যাথোলজি আছে কিনা। আলটিমেটলি লিভারের কোনো প্যাথোলজি থাকে না এখানে, লিভারের প্যাথোলজি অ্যাসোসিয়েটেড থাকার পসিবিলিটি ওরকম নাই। কিন্তু যদি কোনো জায়গায় গল ব্লাডারের মধ্যে, কমন বাইল ডাক্টের মধ্যে হচ্ছে কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন আছে কিনা সেটা দেখার জন্য আমরা হচ্ছে সিরাম বিলিরুবিন এবং কি করি, এএলপি করি, ঠিক আছে। আচ্ছা, প্লেইন এক্সরে অফ অ্যাবডোমেন। তাহলে একটা অ্যাবডোমেনের একটা এক্সরে করতে পারি, ইউএসজি অফ অ্যাবডোমেন। এটাই আসলে মেইনলি কমনলি করা হয় সবার আগে। আদার্স কি কি করা যায়, সিটি স্ক্যান করা যায়, সিইসিটি, এমআরআই, এমআরসিপি, ঠিক আছে। তাহলে এই এই ইনভেস্টিগেশন গুলো আমরা হচ্ছে একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমরা এগুলো করি। ওকে, রাজিয়া সুলতানা জিজ্ঞেস লিখেছে হচ্ছে আমরা ডায়াবেটিস মেলাইটাসের জন্য আরবিএস করি। আচ্ছা ঠিক আছে, এটা তুমি লিখেছো, এটা একটু পড়াশোনা করিও, ঠিক আছে। আরবিএস আমরা কখনো, আমরা এক সময় হয়তো আরবিএস ইউজ করতাম, আমরা এখন আরবিএস করি না। আমরা সব সময় ফাস্টিং ব্লাড সুগার করি আর হচ্ছে পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার করি, ঠিক আছে। র্যান্ডম ব্লাড সুগার এখন আর করা হয় না, ঠিক আছে। তো আমরা বলবো কি, ফাস্টিং ব্লাড সুগার আর হচ্ছে পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার, সত্যি কথা বলতে ওজিটিটিও করা হয় না। আমি লিখে দিই এখানে। ওকে, দেন আমরা দেখি নেক্সট স্লাইডে কি আছে। ট্রিটমেন্ট। তাহলে একটা পেশেন্ট তো একটু আগেই আমাদের একজন স্টুডেন্ট অ্যান্সার দিয়েছিল যে ক্রনিক অ্যালকোহলিকের ক্ষেত্রে হচ্ছে, অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বেশি হয়। তাহলে আমাদের কি করতে হবে? এক নম্বরে তার অ্যাডিকশনটা ছুটাইতে হবে, তাই না? তাহলে আমরা কি করব, পেশেন্টকে হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন এবং টোবাকো স্মোকিং এগুলো আমরা কি কি করব, বুঝাবো, পেশেন্টকে অ্যাডভাইস দিব, ঠিক আছে, হেল্প করব যেন সে এগুলো কি করে ছেড়ে দেয়। এখন সে তো ওগুলোর প্রতি ডিপেন্ডেন্ট, এই জন্য তাকে আমরা একজন ডিপেন্ডেন্সি কাউন্সিলরের কাছে পাঠাবো যদি পসিবল হয় আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল হচ্ছে কি পদ্ধতি আর কি, বাংলাদেশের ক্ষেত্রে এগুলো আবার প্রযোজ্য না, ঠিক আছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যতই অ্যাডভাইস দিই মদ খেয়ে না, বের হয়ে আবার খেয়ে নিবে। আর হচ্ছে ডিপেন্ডেন্সি কাউন্সিলর, ঠিক আছে।
এরপর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। এখন অ্যাবডোমিনাল পেইন রিলিফ করার জন্য আমাদের হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে কোনো অবস্ট্রাকশন আছে কিনা ওটা খেয়াল করতে হবে, যদি থাকে সেটা আমাদের রিলিফ করতে হবে, অ্যানালজেসিক দিব, পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্টের কাছে দিতে পারি। কোনোভাবেই অনেক কিছু করলাম, অনেক অ্যানালজেসিক দিলাম, কোনোভাবেই তার পেইন কমতেছে না, তখন আমরা কি করব? আমরা হচ্ছে সিলিয়াক এক্সিস ব্লক করব। ঠিক আছে, সিলিয়াক এক্সিস ব্লক অর্থাৎ সিলিয়াক প্লেক্সাসের মধ্যে হচ্ছে কি, সিলিয়াক প্লেক্সাসের মধ্যে যে নার্ভ গুলো থাকে ওই নার্ভ গুলোকে আমরা কি করে দিব? ব্লক করে দেব। আচ্ছা, তো আমরা একটু আগেই দেখেছি যে তার হচ্ছে তাদের হচ্ছে একটা প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের হচ্ছে কিছু কিছু হচ্ছে নিউট্রিশনাল প্রবলেম থাকে, কারণ হচ্ছে তার এনজাইম গুলো ঠিকঠাক মতো কাজ করতে পারে না, এই কারণে তার ডাইজেশন হয় না, অ্যাবজর্পশন ঠিকঠাক মতো হয় না। এই জন্য তাকে হচ্ছে আমরা কি দিব? আমরা হচ্ছে তাকে হচ্ছে ডায়েটের মধ্যে হচ্ছে নিউট্রিশন সাপ্লিমেন্ট দেবো। ঠিক আছে, তাহলে ডায়েটের মধ্যে আমরা লো ফ্যাট ডায়েট এবং হাই প্রোটিন এন্ড কার্বোহাইড্রেট দিব। ঠিক আছে, এবং সাথে সাথে হচ্ছে আমরা ভিটামিন, মিনারেল এবং হচ্ছে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড, মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড আমরা অ্যাড করব। ঠিক আছে, কেন মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড দিব? কারণ তার তো অনেক বেশি স্টিয়াটোরিয়া হচ্ছে, তাই না? ফ্যাট অ্যাবজর্পশনই হচ্ছে না, এই জন্য তাকে আমরা অ্যাবজর্পশন যেন হতে পারে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড দিব। ওকে, এখন দেখো, তার যেহেতু ফ্যাটও অ্যাবজর্পশন হচ্ছে না, তাহলে তার কি হবে? ফ্যাট সলিবল ভিটামিন গুলো কি হবে না? অ্যাবজর্পশন হবে না ঠিকঠাক মতো। এই জন্য আমরা কি করব? আমরা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিনের যে ম্যাল অ্যাবজর্পশন এটা আমরা কারেকশন করব। ঠিক আছে, এখন তার তো আসলে ডাইজেশন করার জন্য এনজাইম নাই, আমরা যতই তাকে খাবার দেই ওটা তো আলটিমেটলি কি হবে না? ওটা আলটিমেটলি ডাইজেস্ট হবে না। এই জন্য আমার কি করতে হবে? প্যানক্রিয়াটিক এনজাইমের সাপ্লিমেন্ট দিতে হবে। ওকে, তারপরে ওই যে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করতে হবে। তারপরে আমরা দেখি নেক্সট স্লাইডে কি আছে। ওকে, তো এখানে তো আগের পেজে হচ্ছে আমরা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট গুলো দেখতে পেয়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু ইনভেসিভ প্রসিডিউর সবগুলো, তাই না? একটু ইনভেসিভ টাইপের ট্রিটমেন্ট গুলো আর কি। তো একটা হচ্ছে এন্ডোস্কোপিক প্রসিডিউর, ঠিক আছে, এন্ডোস্কোপিক ইন্টারভেনশন। ঠিক আছে, এন্ডোস্কোপিক ইন্টারভেনশন। তো এন্ডোস্কোপিক ইন্টারভেনশন আমরা কখন করব? যদি ডাক্টাল স্টোন থাকে, তাই না? ডাক্টাল স্টোন থাকে, ডাক্টাল স্টোন থাকলে আমরা সেটা ইআরসিপি করে বের করে ফেলতে পারি। যদি স্ট্রিকচার থাকে আমরা এন্ডোস্কোপি করে একটা স্টেন্ট বসিয়ে দিতে পারি। যদি সিওডোসিস থাকে আমরা হচ্ছে এন্ডোস্কোপির মাধ্যমে সিওডোসিসটা কি করতে পারি? ড্রেইন করতে পারি। অ্যাসাইটিস থাকলে সেটাও আমরা কি করতে পারি? ঠিক আছে, অ্যাসপাইরেট করে নিতে পারি। তারপরে হচ্ছে কি ফিস্টুলা, ফিস্টুলা থাকলে সেটা আমরা কি করে দিতে পারি? ঠিক করে নিতে পারি। ঠিক আছে, আর যদি কোনো যদি স্টিক দেখা যায় যে স্ফিংক্টারের ওই জায়গায় একটা স্টোন লস্ট হয়ে আছে, তাহলে আমরা কি করতে পারি? এন্ডোস্কোপিক স্ফিংক্টারেক্টমি করে স্টোনটা বের করে নিতে পারি। তাহলে এই হচ্ছে এন্ডোস্কোপিক ইন্টারভেনশনের ইন্ডিকেশন। ওকে, তো এরপর আমরা দেখি আমরা কখন সার্জিক্যাল ইন্টারভেনশনে যাব। পারসিস্টেন্ট পেইন, এন্ডোস্কোপিক ইন্টারভেনশন করলাম, তারপরে হচ্ছে তাকে কনজারভেটিভ দিলাম, তাও পেইন যাচ্ছে না, সার্জারি করব। সিভিয়ার ম্যাল অবজর্পশন, কোনোভাবে ম্যাল অবজর্পশন কমানো যাচ্ছে না, ঠিক আছে, নিউট্রিয়েন্ট সব চলে যাচ্ছে। ঠিক আছে, তারপর আমরা সাসপেক্ট করতেছি যে তার ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে, যেহেতু একটা ক্রনিক ইনফ্লামেশন। আমরা জানি যে যে কোনো ক্রনিক ইনফ্লামেশন আলটিমেটলি কি হয়ে যেতে পারে? মেটাপ্লাসিয়া হয়ে ওই জায়গায় ম্যালিগন্যান্সি হয়ে যেতে পারে। রিল্যাপস হচ্ছে বারবার, একবার ট্রিটমেন্ট করতেছি ঠিক হচ্ছে, আবার রিল্যাপস হচ্ছে। ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে কমপ্লিকেশনস লাইক সিউডোসিস্ট, বিলিয়ারি অবস্ট্রাকশন এন্ড হচ্ছে ডাক্টাল স্টোনস অর স্টেনোসিস। এসব জিনিস থাকলে আমাদের হচ্ছে সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে। আচ্ছা, তো সার্জারি কি কি আছে? সার্জারি আসলে অনেকগুলো আছে, এসআরবির মধ্যে প্রায় 8-10টা সার্জারির নাম দেওয়া আছে। তো এগুলো তোমাদের আলটিমেটলি লাগবে না, আমি দুইটা সার্জারির নাম এখানে ইনক্লুড করেছি। একটা হচ্ছে ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি, আর হচ্ছে টোটাল প্যানক্রিয়াটেক্টমি। ওকে, আরো বেশি যদি সার্জারির নাম সম্পর্কে জানতে চাও, এগুলো আলটিমেটলি লাগবে না তোমাদের। ঠিক আছে, যদি জানতে চাও এসআরবির মধ্যে আরো 8-9টা আছে। কমপ্লিকেশনস, তো কমপ্লিকেশন আগের মতোই, তাই না? সিউডোসিস ফর্মেশন, অ্যাবসেস ফর্মেশন, এগুলো আমরা সবগুলো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসেই পড়েছি যে কেন এই প্রবলেম গুলো হবে, এগুলো আমরা তখন ডিসকাস করে ফেলেছি অলরেডি। ফিস্টুলা এন্ড অ্যাসাইটিস। ঠিক আছে, এই তাহলে এগুলোই হচ্ছে আমাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন। তো আমরা মনে হয় ক্লাসের লাস্ট পর্যায়ে চলে এসেছি, এরপর আর কিছু আছে কি? ও, তাহলে এই এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখানে একটা কোড অ্যাড করে দিয়েছি। সার্জারি আমার হচ্ছে সাবজেক্ট অফ ইন্টারেস্ট আর কি। তো এখানে লিখে দিয়েছি হচ্ছে ইট ইজ দ্য সার্জনস ডিউটি টু ট্র্যাঙ্কুইলাইজ দ্য টেম্পার, টু বেগেট cheerfulness and to impart confidence of recovery. তো সবাইকে অনেক ধন্যবাদ। আহ, আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছে, ক্লাসটা এনজয় করেছে। আমি হচ্ছে আহ, সময় করে হচ্ছে আমি যে আমার ক্লাসের যে পিডিএফটা, স্লাইডটা, এটা আমি হচ্ছে আপলোড করে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, তো সার্জারি আসলে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খুবই মজার একটা জিনিস। পুরোপুরি হচ্ছে
প্রত্যেকটা জিনিস যদি আমরা যদি বুঝে বুঝে পড়ি, ঠিক আছে, তাহলে আসলে ইন্টারেস্টিং মনে হয়। আর যদি বুঝে বুঝে না পড়ি, মুখস্থ করতে যাই, থরলি যদি রিডিং পড়ে পড়ে মানে লাইন বাই লাইন যদি মুখস্থ করতে যাই, তাহলে মনে হয় কি বাপরে বাপ এটা কি নাকি, তাই না? ঠিক আছে। তো আশা করি সবাই সবকিছু বুঝেছে। তো সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে।